আমাদের আজকের গল্পটা আকিরা নামের এই ছেলেটাকে নিয়ে। সে তার প্রতিদিনের বোরিং জীবনযাপন নিয়ে খুবই হতাশ। প্রতিদিন সকালে উঠে সে তার কাজে যেত, অফিসের সিনিয়রদের থেকে বেশি কথা শুনত, আর এভাবে তার জীবনটা দিন দিন দুর্বিষহ হয়ে উঠছিল। সে নিজের ইচ্ছা মতো করেই তার জীবন চালাতে চাইতো, কিন্তু দিন শেষে দেখা যেত সে তার মন মতো কিছুই করতে পারছিল না। এর মধ্যেই হঠাৎ একদিন পুরো শহরে জম্বি ভাইরাস ছড়িয়ে পড়ে। মানুষ একের পর এক জম্বি হয়ে যাচ্ছিল, আর এই সময় আকিরা কি করবে, ঠিক কিভাবে এই প্রতিকূল অবস্থায় টিকে থাকবে, এটাই এখন বড় এক প্রশ্ন হয়ে দাঁড়ায়। তো চলুন শুরু করা যাক আকিরার গল্প। আর আমি মুভিম্যান আছি আপনাদের সাথে। গল্পের শুরুতে আমরা আকিরাকে দেখতে পাই। তার পেছনে অনেকগুলো জম্বি তাকে তাড়া করছিল, কিন্তু এই অবস্থাতেও তার চিন্তা ছিল যদি সে অফিসে দেরি করে পৌঁছায় তাহলে কি হবে। আর তখন আমরা 1 বছর আগের ফ্ল্যাশব্যাকে ফিরে যাই। গ্রাজুয়েশন শেষ করার পর আকিরা তার প্রথম চাকরিটা পায় একটা বড় প্রোডাকশন কোম্পানিতে। সেদিন সে মন থেকে অনেক বেশি খুশি হয়েছিল। প্রথম দিন কোম্পানির মালিক তাকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। আর এই কোম্পানিতে আকিরার ম্যানেজার ছিল কুসুকি নামের এই লোক। এই অফিসেই আকিরার সাথে পরিচয় হয় অটোরি নামের একটা মেয়ের। আকিরা অনেক বেশি খুশি ছিল, তার এই অফিসটা বেশ পছন্দ হয়েছে। সবাই অনেক হাসি খুশি, আর অফিসের কালচারটাও বেশ ভালো মনে হচ্ছে। সন্ধ্যায় অফিসের সিনিয়ররা তাকে একটা রেস্টুরেন্টে নিয়ে এসে ওয়েলকাম পার্টি দেয়, কিন্তু এরপর তারা আবার বাসায় যাওয়ার বদলে অফিসেই ফিরে আসে। আর তাই বাধ্য হয়ে আকিরাকেও সবার সাথে মিলে ওভারটাইমের কাজ করতে হয়। আকিরার ম্যানেজার তাকে একগাদা ফাইল ধরিয়ে দেয়। এভাবে পরের দিনও সবাইকে ওভারটাইম করতে হয়। আর কাজ করতে করতে 2 দিন পর সে বাড়িতে ফেরে। কিছুদিন এভাবেই কাজ করার পর আকিরা বুঝতে পারে আসলে সে যা ভাবছিল অফিসটা সেই রকম নয়। আর তার উপর তার ম্যানেজার কুসুকি একটা বদমেজাজি লোক। সে কাজের মধ্যে ভুল পেলে আকিরাকে অনেক বকাবকি করত, আর সে যত পারে সবাইকে কাজের প্রেসারে রাখতে চাইতো। আর এভাবেই তার দিন যাচ্ছিল। একদিন আকিরা তার পুরাতন বন্ধু কেঞ্চোর সাথে বসেছিল। আকিরা তার বন্ধুকে সবকিছু খুলে বলে। কেঞ্চো তখন আকিরাকে বলে তোমার উচিত এই চাকরিটা ছেড়ে দেওয়া আর নিজের মতো করে কিছু একটা করার চেষ্টা করা। কিন্তু কেঞ্চোর উপদেশ আকিরার একদমই পছন্দ হয় না, কারণ কেঞ্চোর লাইফ অনেক ভালো চলছিল, তার নিজের ব্যবসা, সেই সাথে অনেক সুন্দর একটা গার্লফ্রেন্ডও ছিল। আর তাই আকিরার তখন কেঞ্চোর উপরে একটু হিংসাও হচ্ছিল। এক কথায় 2 কথায় আকিরা তার একমাত্র বন্ধু কেঞ্চোর সাথেও ঝগড়া বাঁধিয়ে দেয়। পরের দিন আকিরা আবারও চাকরিতে যায়, কিন্তু তার মুড একদমই ভালো ছিল না। সে তার এই জীবন নিয়ে হাঁপিয়ে উঠেছে। আকিরা তখন অটোরিকে দেখে। সবসময়ের মতো সে তখনও হাসি মুখেই কাজ করছিল। হঠাৎ করে অটোরি আকিরার কাছে আসে। অটোরি আকিরার সাথে কথা বলার সময় আকিরা জানতে পারে আসলে অটোরিও নিজের লাইফ নিয়ে মোটেও খুশি নেই, কিন্তু তারপরেও সে সবসময় হাসি মুখে থাকার চেষ্টা করে। অটোরি তখন আকিরাকে 2টা জুস দিয়ে একটা ব্রেক নিতে বলে, আর সেখান থেকে চলে যায়। অফিসের ম্যানেজার আবারও আকিরাকে সামনে পেয়ে বকাঝকা করতে শুরু করে, আর তাকে ওভারটাইমে অনেক কাজ চাপিয়ে দেয়। কাজ শেষ করে রাতে যখন আকিরা বাসায় ফিরছিল তখন তাকে দেখেই বোঝা যাচ্ছিল সে কতটা ক্লান্ত। এমনকি মনে মনে আকিরা সুইসাইড করার প্ল্যানও করে। তখন আকিরার পেছনে একজন লোককে দেখা যায় যে কিনা জম্বি হয়ে গিয়েছিল। পরের দিন যখন সে অফিসের জন্য বাসা থেকে বের হয়, রাস্তায় সে একটা লোককে দেখতে পায় যে কিনা অন্য একটা মানুষকে খাচ্ছিল। আকিরা লোকটার অবস্থা দেখে ভয় পেয়ে যায়, আর তার থেকে পালানোর জন্য সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে। তখনই অনেকগুলো জম্বি আকিরাকে তাড়া করতে শুরু করে। আর আমরা গল্পের শুরুতে এই সিনটাই দেখেছিলাম। আকিরা জম্বিদের হাত থেকে নিজের জীবন বাঁচাচ্ছিল, আবার সেই সাথে ঘড়িও দেখছিল যেন তার অফিসে পৌঁছাতে দেরি না হয়ে যায়। আকিরা তখন পালানোর জন্য ছাদে চলে আসে। সেখানে একটা সেফ জায়গায় দাঁড়িয়ে সে দেখতে পায় পুরো শহরেই জম্বিরা ঘুরে বেড়াচ্ছে। সব জায়গায় জম্বিরা মানুষদেরকে অ্যাটাক করছে, সব জিনিসপত্র ভেঙে দিচ্ছে, মানে পুরো শহরেরই এখন একটা যাচ্ছে তাই অবস্থা। কিন্তু এটা দেখে আকিরা খুবই খুশি হয়। সে আনন্দে চিৎকার দিয়ে ওঠে, কারণ এখন আর তাকে অফিসে যেতে হবে না। আর এই খুশিতে আকিরা তার ব্যাগ মাটিতে রেখে জম্বিদের সামনে নাচতে থাকে। আর তখন সে অটোরির দেওয়া সেই জুসের বোতল 2টা দেখতে পায়। সাথে সাথেই তার অটোরির কথা মনে পড়ে। তাই তখনই আকিরা অটোরিকে মেসেজ দিয়ে জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছো। অটোরি সাথে সাথেই আকিরার মেসেজের উত্তরে তার বাসার অ্যাড্রেস পাঠিয়ে দেয়, আর তাকে সেখানে যেতে বলে। জীবনে এই প্রথম হয়তো কোনো মেয়ে তাকে বাসায় যেতে বলছে। তাই পরিস্থিতি যেমনই হোক না কেন সে খুশিতে একটা পাইপ ঝুলে নিচে নামতে থাকে। আর নিচে নামার সময় একটা ফ্লোরে আকিরা একটা লোক আর তার প্রেগনেন্ট ওয়াইফকে দেখতে পায়। আকিরা তখন তাদেরকে বলে আমি নিচে যাচ্ছি, যদি তোমাদের কিছু লাগে তাহলে আমাকে বলতে পারো। এটা শুনে হাজবেন্ড ওয়াইফ দুজনে তাকে বলে যদি সম্ভব হয় তাহলে আমাদের জন্য কিছু খাবার নিয়ে এসো। আর আকিরা তাদেরকে বলে ওকে, আমি খাবার নিয়ে আসবো। এরপর আকিরা একটা সাইকেল নিয়ে জম্বিদের হাত থেকে বেঁচে বেঁচে অটোরির বাসায় চলে আসে। আর রুমে ঢুকতেই আকিরা দেখে অটোরি অনেক ভয় পেয়ে আছে। আর সে ইশারা করে আকিরাকে দেখায় এখানেও একটা জম্বি আছে। আর এই জম্বিটা আর কেউ না, তাদের কোম্পানির মালিক। আসলে অটোরির ইচ্ছার বিরুদ্ধেই মালিকের সাথে রিলেশনশিপে ছিল। এখন আকিরা অটোরিকে নিয়ে সেখান থেকে পালাতে যাচ্ছিল, কিন্তু তার আগেই মালিকের জম্বি অটোরির উপর আক্রমণ করে বসে। এতে অটোরির পায়ে আঘাত লাগে, যার কারণে সে আর হাঁটতে পারছিল না।
তাই বাধ্য হয়ে আকিরাকে মালিকের জম্বির সাথে ফাইট করতে হয়। কিন্তু জম্বি হলেও মালিকের গায়ে তখনও অনেক শক্তি ছিল। সে আকিরাকে ধরে ছুঁড়ে ফেলে দিচ্ছিল। তারপরেও আকিরা আবারও উঠে দাঁড়ায় আর মালিককে ঠেলে মাটিতে ফেলে দেয়। আর এই সুযোগে অটোরি সেখানে এসে জম্বিকে মেরে ফেলে। কিন্তু আকিরা যখন অটোরিকে নিয়ে সেখান থেকে বের হতে যাবে তখন খেয়াল করে অটোরি নিচেও এখন একটা জম্বি হয়ে যাচ্ছিল, কারণ জম্বিটা অটোরির পায়ে কামড়ে দিয়েছিল। আর তাই কিছুক্ষণের মধ্যেই আকিরার চোখের সামনেই অটোরি জম্বি হয়ে যায়। এটা দেখে আকিরার অনেক খারাপ লাগে, কারণ সে অটোরিকে পছন্দ করতে শুরু করেছিল। আকিরা তখন অটোরিকে জম্বি অবস্থায় প্রপোজ করে, কিন্তু অটোরি তাকে তাড়া করে, তাই সে পালিয়ে আসে। সন্ধ্যায় আকিরা ব্যাগে খাবার নিয়ে বাড়ি ফিরে আসে, কিন্তু যখন সে ওই কাপেলদের ফ্লোরে আসে তখন দেখতে পায় পুরো বাসাটা তছনছ হয়ে আছে, আর সেই সাথে জায়গায় জায়গায় রক্ত মাখানো। আকিরা বুঝতে পারে হয়তো এখানেও জম্বিরা আক্রমণ করেছিল, তাই তখন সে তার রুমে এসে বসে পড়ে। তার অনেক মন খারাপ হচ্ছিল, কারণ এই প্রথম সে কোনো মেয়েকে পছন্দ করতে শুরু করেছিল, কিন্তু তার চোখের সামনেই মেয়েটা জম্বি হয়ে গেল। যখন সে একা একা এইসব কিছু ভাবছিল তখন সে একটা ডিসিশন নেয়, আর সেটা হলো সে নিজে জম্বি হওয়ার আগে তার মনের সবগুলো ইচ্ছা পূরণ করবে। এতদিন ধরে সে যা যা চাইতো কিছুই করতে পারেনি, সেই সব ইচ্ছা এখন সে পূরণ করবে। আকিরা খাতা কলম নিয়ে একটা লিস্ট বানাতে শুরু করে, যেখানে সে ওই সবগুলো কাজের নাম লেখে যেগুলো সে করতে চেয়েছিল। আর এভাবে লিখতে লিখতে প্রায় 100টা ইচ্ছের একটা লিস্ট বানায়। দ্বিতীয় দিন সে সবার আগে নিজের রুম পরিষ্কার পরিচ্ছন্ন করে, আর তারপর সে একটা সুপার শপে গিয়ে পছন্দ মতো খাবার নিয়ে আসে। এরপর সে একটা সেলুনে আসে আর নিজের ইচ্ছা মতো চুলের বিভিন্ন রং করতে থাকে, কিন্তু কোনো কালারই তেমন পছন্দ না হয় সে আবারও কালো করে ফেলে। এরপর সে একটা বিশাল বিল্ডিং এ স্প্রে দিয়ে নিজের ছবি আঁকে। আকিরা দোকান থেকে অনেকগুলো বাজি কেনে আর জম্বিদের অ্যাটাক থেকে নিজেকে কোনোভাবে বাঁচিয়ে সামনে চলে আসে। সেখানে তার চোখ পড়ে একটা মোটরসাইকেলের ওপর। আকিরা তখন মোটরসাইকেলটা নিয়ে চালাতে শুরু করে, আর যখন রাত হয়ে যায় শহরের সব থেকে ব্যস্ত এলাকায় এসে সে তার ব্যাগ থেকে বাজিগুলো বের করে ফাটাতে থাকে। আর এই সবকিছুই সে অনেক বেশি এনজয় করছিল, কারণ এখন আর তাকে থামানোর মতো কেউ নেই। তার মনে যা ইচ্ছা হচ্ছে সে সবকিছুই করতে পারছে বিনা বাধায়। পরের দিন আকিরা তার বাড়ির ছাদের উপরেই হোম ক্যাম্পিং করে, কিন্তু খাওয়ার সময় তার সস আর লবণ শেষ হয়ে যায়। তাই বাসা থেকে নেমে সে আবারও একটা শপে আসে সস নেওয়ার জন্য, কিন্তু এখানে এসে সে একটা শব্দ শুনতে পায়। তাই সাবধানে দেখতে আসে এখানে কোনো জম্বি আছে কিনা। তখনই একটা মেয়ে আকিরার উপর হামলা করে দেয়। আকিরা তখন চিৎকার করে তাকে বলে, আমি কোনো জম্বি না, আমি শুধু এখানে সস দিতে এসেছি। মেয়েটা এতক্ষণ একটা কালো হেলমেট পরেছিল, কিন্তু যখন মেয়েটা তার হেলমেট খোলে আকিরার চোখ তার উপরে আটকে যায়। এই মেয়েটার নাম সিজুকা। হ্যাঁ, ঠিকই ধরেছেন, নোবিতার সিজুকা। আর সেও আকিরার মতোই একা এই জম্বিগুলোর মধ্যে সার্ভাইভ করছিল। তারা দুজন কথা বলছিল, এমন সময় হঠাৎ করে বাইরে একটা লোককে দেখতে পায়। একটা জম্বি এই লোকটাকে তাড়া করছিল। এটা দেখে আকিরা লোকটাকে বাঁচাতে যায়, কিন্তু বাইরে যাওয়ার পর জম্বিটা উল্টো আকিরার পেছনেই পড়ে যায়। আর খালি হাতে থাকায় আকিরা ভয়ে আবার সেখান থেকে দৌড়ে দোকানে ঢুকে যায়। ঠিক তখনই সিজুকা বেশ স্টাইলের সাথে জম্বিটাকে মারতে থাকে, কিন্তু তখন সেখানে আরেকটা জম্বি চলে আসলে সিজুকা একটা রিং বের করে সেটা দূরে ছুড়ে মারে, আর শব্দ শুনে জম্বিটাও সেদিকেই ছুটে যায়। আর এখানে আমরা জানতে পারি জম্বিরা সাউন্ডের দিকে অ্যাট্রাক্ট হয়। এরপর সিজুকা সেখান থেকে চলে যাওয়ার জন্য বের হয়। তখন আকিরা তাকে বলে, আমি বাসায় পার্টি করছিলাম আর সেখানে আমি একদমই একা, তাই তুমি চাইলে আমার সাথে জয়েন করতে পারো। কিন্তু সিজুকা তার মুখের উপরেই মানা করে দেয়, আর সে বলে, এই অবস্থায় আমি কারো দায়িত্ব নিতে পারবো না, আমার শুধু এখন নিজেকে নিয়ে ভাবা উচিত। আর তোমার মতো মানুষেরা এই পরিস্থিতিতে শুধু বিপদের কারণ হয়ে দাঁড়ায়। আসলে আকিরা তখন জম্বির ভয়ে দোকানের ভেতরে দৌড়ে এসেছিল, আর তাই সিজুকা এখানে আকিরাকে অপমান করে সেখান থেকে চলে যায়। আকিরা তখন আবার বাড়ি ফিরে আসে, আর তার রুম গোছানোর সময় তার বন্ধু কেঞ্চুর সাথে তার একটা ছবি চোখে পড়ে। সেদিনের ঝগড়ার পর থেকে কেঞ্চুর সাথে আকিরার আর কথা হয়নি। তাই এই বিপদের সময় আকিরা ঠিক করে তার বন্ধুর কাছে মাপ চাইবে। যেমন ভাবা তেমন কাজ। আকিরা কেঞ্চুকে ফোন করে, কিন্তু ফোনে জানতে পারে কেঞ্চু এখন একটা হোটেলে অনেকগুলো জম্বির মধ্যে আটকে আছে। আর তাই আকিরা ঠিক করে সে তার বন্ধুকে বাঁচাতে যাবে। তাই সে যত রকমের সুরক্ষা নেওয়া যায় সব নিয়ে বাইকে করে কোনোভাবে হোটেলের সামনে এসে পৌঁছায়, যেখানে কেঞ্চু আটকে ছিল। আর সে বাইরে একটা সাউন্ড বক্সে গান চালিয়ে দেয়। এতে আশেপাশে থাকা সব জম্বিরা সেই শব্দের দিকে আকৃষ্ট হয়। এই সুযোগে আকিরা অন্য জম্বিদের পার করে হোটেলে এসে ঢোকে আর কেঞ্চুর কাছে চলে আসে। কেঞ্চু তখন আকিরাকে সামনে দেখে অনেক খুশি হয়। আকিরা তার বন্ধুর কাছে মাপ চায়, এমনকি কেঞ্চুও আকিরার কাছে মাপ চায়। আর দুই বন্ধুর এই ইমোশনাল মুহূর্তেই সেখানে কিছু জম্বি চলে আসে। আকিরা আর কেঞ্চু দুজনে মিলে সেখান থেকে কোনোভাবে পালিয়ে বাইরে চলে আসে। আর এরপর তারা দুজন সেখান থেকে পালিয়ে একটা বারে আসে। সেই রাতে দুজনে অনেক ভালো খাবার খায়। তাদের দুজনের সম্পর্ক আবারও ঠিক হয়ে গেছে। আর গল্প করতে করতে কেঞ্চু আকিরার সেই লিস্টটা দেখে, যেখানে আকিরা লিখে রেখেছিল সে কি কি করতে চায়। এটা দেখে কেঞ্চু বেশ মজাই পায়। আকিরা তখন তাকে বলে সে চায় এই বিপদের সময় সে কোনো সুপার হিরোর মতো করে মানুষের জীবন বাঁচাবে। এটা বলেই আকিরা তার লিস্টে আবারও লেখে সে একজন সুপার হিরো হতে চায়। পরের দিন কেঞ্চু ইন্টারনেটে দেখে তাদের পুরো শহরের লোকজন জম্বি হয়ে গেছে। তাই সে আকিরাকে বলে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এই শহর থেকে বের হতে হবে। কিন্তু এটা শুনে আকিরা তাকে বলে সবার আগে আমাদের উচিত মেরিন প্যারাডাইস অ্যাকুরিয়ামে যাওয়া, কারণ ওখানে একটা স্পেশাল
স্পেশাল ডাইভিং স্যুট আছে, যেটা পরার পর কোনো জম্বি আমাকে আর কামড়াতে পারবে না। আসলে এই স্যুটটা বানানো হয়েছিল ডুবুরিদেরকে শার্কের কামড়ের হাত থেকে বাঁচানোর জন্য। আর যেহেতু আকিরা এখন একজন সুপার হিরো হতে চায়, তাই এই স্যুটটাই তার দরকার। তখন আকিরা আর কেঞ্চো দুজনে সেদিকে যাওয়ার জন্য বাইরে বের হয়। আর বাইরে এসেই তারা রাস্তায় একটা ভিআর দেখতে পায়। আকিরার ইচ্ছেগুলোর মধ্যে একটা ইচ্ছে ছিল সে কোনো একদিন ভিআর ড্রাইভ করবে, কিন্তু কেঞ্চো তাকে বলে আমাদের আগে কিছু খাবার নিয়ে নেওয়া উচিত। তাই তারা দুজনে মিলে একটা স্টোরের সামনে যায়। আর তখনই সেখানে একটা বাস আসে। আসলে এই বাসটা সুস্থ লোকদেরকে জম্বির হাত থেকে বাঁচিয়ে ফিরছিল, কিন্তু যখনই মানুষগুলো বাস থেকে বের হয় তাদের উপর জম্বিরা আক্রমণ করে দেয়। আকিরা আর কেঞ্চো মিলে তখন দুইটা মেয়ে আর একজন বাস ড্রাইভারকে কোনো মতে বাঁচিয়ে নেয়। তখনই আকিরার চোখ পড়ে সিজুকার দিকে। সে একাই জম্বিদের সাথে ফাইট করছিল, তাই আকিরা তখন সিজুকাকেও তাদের সাথে আসতে বলে। আর তারা সবাই মিলে দোকানের ভিতরে ঢুকে শাটার অফ করে দেয়। কোনো মতে নিজেদের জীবন বাঁচিয়ে তারা কথা বলছিল। এমন সময় বাস ড্রাইভার সবাইকে বলে আমরা মেরিন অ্যাকোয়ারিয়ামের দিকে যাচ্ছিলাম, কারণ শোনা যাচ্ছে ওই জায়গাটা নাকি এখনো জম্বিদের হাত থেকে মুক্ত। কিন্তু তার আগেই রাস্তায় এইসব হয়ে গেল। আসলে সিজুকাও এই বাসে করেই মেরিন অ্যাকোয়ারিয়ামে যাচ্ছিল, কিন্তু জম্বি অ্যাটাকের সময় বাসের ড্রাইভারকেও জম্বিরা কামড়ে দিয়েছিল। কিন্তু এই বিষয়টা সে সবার থেকে লুকিয়ে রাখে। এরপর আকিরা আর কেঞ্চো দুজনেই ওই নতুন দুই মেয়েকে নিয়ে পার্টি করতে শুরু করে, কিন্তু সিজুকা তাদের সাথে জয়েন করে না, বরং সে আশেপাশে চেক করতে থাকে কোনো জম্বি আছে কিনা। বাসের ড্রাইভার তখন ঘুমাচ্ছিল। কথা বলতে বলতে নতুন দুইটা মেয়ে কেঞ্চোকে পছন্দ করে ফেলে, আর তাই তারা একটু দুষ্টমি করার জন্য কেঞ্চোর সাথে সাইডে চলে যায়। তখন আকিরা আবার একা হয়ে যায়, তাই সেই সিজুকার কাছে আসে তার সাথে কথা বলার জন্য। আর তখন কথা বলতে বলতে সিজুকা খেয়াল করে আকিরার হাত কেটে গেছে, তাই সে আকিরার হাতে ব্যান্ডেজ করে দিতে দিতে বলে এই সব কিছু হওয়ার আগে আমি একজন মেডিকেল স্টুডেন্ট ছিলাম। ঠিক তখনই বাসের ড্রাইভার জেগে যায়, আর এখন সে পুরোপুরি একটা জম্বি হয়ে গেছে। ড্রাইভার আকিরা আর সিজুকার উপর হামলা করে দেয়, কিন্তু তারা দুজন কোনোভাবে সেখান থেকে পালিয়ে আসে। এদিকে কেঞ্চো তখন ওই দুই মেয়ের সাথে দুষ্টমি করতে ব্যস্ত, আর তাদের শব্দ শুনে বাস ড্রাইভারে সে একটা মেয়ের উপর হামলা করে তাকে কামড়ে দেয়। কেঞ্চো আর অন্য মেয়েটা মিলে যখন তাকে বাঁচাতে চাচ্ছিল, জম্বিটা অন্য মেয়েটাকেও কামড়ে দেয়। আর এখন বাস ড্রাইভার আর ওই দুই নতুন মেয়েই জম্বি হয়ে গেছে। কেঞ্চো তখন ভয়ে লুকিয়েছিল, কিন্তু ড্রাইভারের জম্বি একদম তার খুব কাছেই চলে আসে। তখন সিজুকা দূর থেকে একটা মিউজিক সিস্টেম চালিয়ে দেয়, আর জম্বি কেঞ্চোর থেকে দূরে চলে যায়। সাথে সাথে আকিরা সেখানে এসে কেঞ্চোকে বাঁচিয়ে নেয়। সিজুকা তখন দোকানের শাটার খুলতে যায়, কারণ তাদের এখন এখান থেকে বের হতে হবে, কিন্তু শাটার খুব শক্তভাবে আটকে গেছে, তাই সিজুকা সেটা কোনোভাবেই খুলতে পারছিল না। এমন সময় সেখানে ওই দুই মেয়ের জম্বি এসে সিজুকার উপর আক্রমণ করে। সাথে সাথেই আকিরা আর কেঞ্চো এসে সিজুকাকে বাঁচায়। তারা সবাই মিলে ওই দোকান থেকে কোনোভাবে বের হয়ে আসে, আর তাদের সামনে তখনও সেই ভিআরটা দাঁড়িয়েছিল। এটা দেখে আকিরা আর কেঞ্চো দ্রুত গাড়িতে উঠে বসে। সিজুকা তখনও ভাবছিল সে কি করবে। তখন আবার বাইরে থাকা জম্বিগুলো তাদের দিকে আক্রমণ করতে ছুটে চলে আসে। অবস্থা খারাপ দেখে আকিরা সিজুকাকে বলে আমাদের সাথে চলো। আর কোনো উপায় না দেখে সিজুকা তাদের গাড়িতেই উঠে বসে, আর তারা তিনজন মিলে সেই মেরিন অ্যাকোয়ারিয়ামের দিকে যেতে শুরু করে। কিন্তু যাওয়ার সময় রাস্তায় একসাথে তারা অনেক মজা করে। তারা প্যারাগ্লাইডিং করে, ক্যাম্পিং, ইয়োগা, এমনকি হট স্প্রিং এও যায়। সিজুকার তখন ধীরে ধীরে আকিরা আর কেঞ্চোর সাথে ভালোই লাগছিল। সে তাদের থেকে আলাদা হতে চাচ্ছিল না। আর এভাবেই মজা করতে করতে তারা অ্যাকোয়ারিয়ামে পৌঁছে যায়। তারা যখন অ্যাকোয়ারিয়ামের খুব কাছাকাছি পৌঁছায়, তখন তাদের গাড়ির টায়ার পাঞ্চার হয়ে যায়, কারণ রাস্তায় আগে থেকেই কারা যেন লোহা ফেলে রেখেছিল। আর এতে তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করে ধাক্কায় আকিরা জ্ঞান হারায়। কিন্তু যখন তার জ্ঞান ফিরে সে চোখের সামনে দেখে তার ম্যানেজার কোসুকি বসে আছে। প্রথমে আকিরা মনে করে এটা হয়তো তার কল্পনা, কিন্তু কিছুক্ষণ পরেই সে বুঝতে পারে আসলে এটা সত্যি। কোসুকি আকিরাকে নিজের সাথে নিয়ে আসে আর বলে যখন জম্বি অ্যাটাক শুরু হয়েছিল তখন আমরা এখানেই শুটিং করছিলাম, কিন্তু পুরো শহর যখন ধ্বংস হয়ে যাচ্ছিল তখন আমরা এই জায়গাটাকে শেল্টার বানিয়ে ফেলেছি। আকিরা যখন ঘুরে ঘুরে দেখছিল তখন সে খেয়াল করে কোসুকি অফিসের এমপ্লয়ীদেরকে সহ এখানে থাকা সব মানুষকেই কোনো না কোনো কাজে লাগিয়ে রেখেছে। আর এখানেই হঠাৎ করে তার বিল্ডিং এ থাকা সেই কাপেলের সাথে আকিরার দেখা হয়ে যায়। কিন্তু কোসুকি এখানে ওই মহিলাকে প্রেগন্যান্সি অবস্থাতেও কাজ করাচ্ছিল। তখন আকিরা কেঞ্চো আর সিজুকাকে দেখতে পায়, আর তাদের দুজনকে দিয়েও গাধার মতো খাটানো হচ্ছিল। আকিরা তাদের দুজনের সাথে কথা বলতে যাবে, এমন সময় ম্যানেজার তাকে আটকে দেয় আর বলে আমার সাথে চলো, এখনো মজার জিনিসটাই তো তুমি দেখোনি। কোসুকি তখন আকিরাকে বাইরে এনে দেখায় এখানে তারা নিজেদের সিকিউরিটির জন্য জম্বিদেরকে ব্যবহার করছে। আর যখন খাবারের ট্রাক ভেতরে আসে তখন একজন লোক অনেক জোরে সাইরেন বাজিয়ে দেয়। ঠিক তখন জম্বিগুলো সেদিকে চলে আসে, আর ট্রাকগুলো ভেতরে ঢুকে গেলে আবারও জম্বিরা সব জায়গায় ছড়িয়ে যায়। আর এই কারণেই একবার এখানে কেউ ঢুকলে সে কিছু চুরি করে নিয়ে বের হতে পারে না। তখন কোসুকি আকিরাকে বলে তুমি আবারও আমার জন্য কাজ করো, যেমনটা অফিসে করতে। কিন্তু আকিরা তাকে বলে আমার এখনো বাকেট লিস্ট পূরণ করা বাকি, আমি আমার জীবনটা নিজের ইচ্ছা মতো কাটাতে চাই। কিন্তু কোসুকি তখন তাকে ব্ল্যাকমেইল করে বলে তোমার বন্ধুরা তো এখানে একদম সেফ, তোমার বন্ধুদের জীবনের থেকেও কি তোমার ইচ্ছেগুলো বেশি ইম্পর্টেন্ট? এটা শুনে আকিরা
একটু চিন্তায় পড়ে যায়। সে জানে বাইরে থাকাটা কতটা বিপজ্জনক, আর তাই সে না চাইতেও কোসুকির সাথে কাজ করতে রাজি হয়ে যায়। তখনই আকিরাকে দিয়ে কোসুকি আবারও আগের মতোই কাজ করাতে শুরু করে, আর এখানে যারা থাকতো সবাইকে অনেক কম খাবার দেওয়া হতো। কিন্তু অন্যদিকে কোসুকি আর তার সাথীরা অনেক বেশি বেশি খাবার খেত। এটা দেখে কেঞ্চো রেগে যায়, কিন্তু ওই প্রেগনেন্ট মহিলার হাজবেন্ড কেঞ্চোকে থামিয়ে দেয়, কারণ যদি কেঞ্চো কোসুকিকে কিছু বলে তাহলে কোসুকি তাদেরকে বের করে দেবে, আর এখন বাইরে থাকাটা অনেক বেশি বিপজ্জনক। আর তাই লোকটার কথা শুনে কেঞ্চো থেমে যায়, আর তার নিজের খাবারটা সে প্রেগনেন্ট মহিলাকে দিয়ে দেয়, যাতে সে আর তার বাচ্চা বেশি পুষ্টি পায়। পরের দিন যে ট্রাকে করে খাবার আনা হতো সেই ট্রাকে একটা জম্বি ঢুকে পড়ে, কিন্তু ড্রাইভার সেটা খেয়াল করে না। আর তাই অ্যাকোয়ারিয়ামের ভেতরে আসার পর যখন ট্রাকের দরজা খোলা হয় তখন জম্বিটা সেখানে থাকা সবার উপরে আক্রমণ করে দেয়। এতে করে একটা বিশাল গোলযোগের সৃষ্টি হয়, আর গেটের বাইরে থাকা সেই সিকিউরিটি জম্বিগুলো ভেতরে ঢুকে আসে। তারা অ্যাকোয়ারিয়ামের ভেতরে থাকা সবাইকে আক্রমণ করতে শুরু করে, আর তখন কিছু জম্বি পানির মধ্যে পড়ে যায়। এই অ্যাকোয়ারিয়ামে বিশাল একটা শার্ক রাখা ছিল, আর জম্বিগুলো পানিতে পড়ার সাথে সাথেই শার্কটা জম্বিগুলোকে খেতে শুরু করে। এদিকে কেঞ্চো তখন আকিরা আর সিজুকাকে ডেকে এনে বলে, আমি গাড়ির টায়ার ঠিক করে দিয়েছি, আর আমরা অনেক খাবারও নিয়ে নিচ্ছি, তো চলো আমরা এখন এখান থেকে চলে যাই। কিন্তু আকিরা তখনও কেঞ্চো আর সিজুকার কথা চিন্তা করছিল, কারণ সে এখন তার বন্ধুদের সেফটির কথা আগে ভাবছে। তাই সে এখন এখান থেকে যাওয়ার প্ল্যান বাদ দিতে বলে, আর আবারও কাজের জন্য ফিরে যায়। কিন্তু তখন সিজুকা গাড়ির ভেতরে এসে আকিরা সেই বাকেট লিস্ট গুলো পড়তে থাকে, আর সে বুঝতে পারে আকিরা তাদের সেফটির জন্যই নিজের স্বপ্নগুলোকে ত্যাগ করে দিচ্ছে। তাই তখনই সিজুকা আর কেঞ্চো আকিরার বাকেট লিস্ট গুলো নিয়ে এসে আকিরাকে বলে, তোমাকে আমাদের জন্য হলেও অবশ্যই এই বাকেট লিস্টটা পূরণ করতে হবে। কিন্তু তখনই কোসুকি সাথে সাথে এসে সেই বাকেট লিস্টটা হাতে নিয়ে আকিরাকে অপমান করতে থাকে। আকিরা বেশ কিছুক্ষণ চুপ করে থাকলেও একটা সময় তার রাগের বাঁধ ভেঙে যায়, আর সে রেগে গিয়ে কোসুকিকে ঠেলে ফেলে দেয়, তার মুখের উপরেই বলে দেয় যে আমি তোমার হয়ে কাজ করব না। এদিকে ঠিক সেই সময় জম্বিগুলো ভেতরে প্রবেশ করে। জম্বিগুলোকে দেখে সব লোকজন সেখান থেকে ভয়ে পালাতে শুরু করে। কোসুকি আর তার লোকেরা সেখান থেকে পালিয়ে যায়। কেঞ্চো, সিজুকা আর আকিরা মিলে কিছু লোকদেরকে একটা সেফ জায়গায় নিয়ে আসে, কিন্তু ঠিক তখনই সেখানে একটা শার্ক চলে আসে। এই শার্কটা এতক্ষণ ধরে অনেকগুলো জম্বির লাশ খেয়েছিল, আর তাই এখন এই শার্কটাও একটা জম্বিতে পরিণত হয়েছে। আর সে যে জম্বিগুলোকে খেয়েছিল তাদের পা বের হয়েছে শার্কের পেট থেকে, আর তাই শার্কটাকে দেখতে অনেক বেশি ভয়ানক দেখাচ্ছিল। এটা দেখে সবাই পাগলের মতো এদিক ওদিকে ছোটাছুটি করতে শুরু করে। আকিরা তখন পাশে একটা রুম দেখে সবাইকে নিয়ে সেই রুমে ঢুকে পড়ে, কিন্তু কোসুকি তখনও বাইরে আটকা পড়েছিল। আর তাই আকিরা তখন ঠিক করে সে কোসুকিকে বাঁচাতে যাবে। তখনই তার চোখে পড়ে সেই ড্রাইভিং স্যুটটা, যেটা পরে সে সুপার হিরো হতে চেয়েছিল। তাই দেরি না করে দ্রুত সেই স্যুটটা পরে নেয়, আর কোসুকিকে বাঁচানোর জন্য বাইরে চলে আসে। শার্কটা তখন কোসুকিকে তাড়া করছে, কিন্তু তখনই আকিরা এক সুপার হিরোর মতো এসে শার্কটাকে লাথি মেরে থামিয়ে দেয়। কোসুকি তখন ভয়ে পালানোর সময় আরো অনেকগুলো জম্বিকে ভেতরে ঢোকার রাস্তা খুলে দেয়। এরপর সব জম্বিরাই কোসুকির পিছনে পড়ে যায়। কেঞ্চো তখন একটা বুলডোজার এনে আকিরাকে শার্কের হাত থেকে বাঁচায়। আকিরা আবারও যায় কোসুকিকে বাঁচাতে, কিন্তু তখন সেখানে অনেকগুলো জম্বি একসাথে এসে আকিরাকে চেপে ধরে। আকিরার গায়ে সেই স্পেশাল স্যুটটা থাকার কারণে জম্বিরা তাকে কামড়াতে পারছিল না। তখন সিজুকা এসে তার হাতে থাকা মাইকগুলোতে সাইরেন বাজিয়ে দেয়, আর এতে জম্বিগুলো আকিরাকে ছেড়ে দিয়ে সিজুকার দিকে যেতে থাকে। সিজুকা তখন মাইকগুলো পানিতে ফেলে দেয়, আর জম্বিরাও পানিতে ঝাঁপ দেয়। অন্যদিকে কেঞ্চো তখন শার্কটাকে একটা দেয়ালের ভিতর আটকে ফেলেছিল। এতক্ষণ পর লুকিয়ে থাকা কোসুকি বেরিয়ে আসে, আর আকিরাকে কিছু একটা বলতে যাবে তখনই শার্কটা দেয়াল থেকে বের হয়ে এসে কোসুকিকে আক্রমণ করে। আকিরা ছুটে যায় কোসুকিকে দেখার জন্য। তখন সিজুকা সবাইকে বলে শার্কের নাকের অংশটা অনেক বেশি সেন্সিটিভ হয়, তাই যদি ওই জায়গাতে শক দেওয়া যায় তাহলে শার্কটাকে হারানো সম্ভব। তখন কেঞ্চো মাইক থেকে ব্যাটারি বের করে আকিরার দিকে ছুড়ে মারে। আকিরা ব্যাটারিগুলো হাতে নিয়ে শক্ত করে চেপে ধরে। ব্যাটারিগুলো হাতে নিয়েই সে শার্কের নাকে একটা ঘুষি মারে, আর এতে শার্কটা সেখানেই শক খেয়ে মারা যায়। আর আকিরার এই সাহসের কারণে সেখানে থাকা সবার প্রাণ বেঁচে যায়। কিন্তু এখন আর এই জায়গাটাও সেফ ছিল না, তাই সেখানে বেঁচে থাকা লোকগুলো খাবার ভাগাভাগি করে নিয়ে সেখান থেকে বের হয়ে পড়ে। আকিরাও তখন কেঞ্চো আর সিজুকার সাথে তাদের ভিআরে বসে নিজেদের বাকেট লিস্ট পূরণ করতে বের হয়ে পড়ে। যেতে যেতে কেঞ্চো আর সিজুকাও আকিরার বানানোর লিস্টে নিজেদের ইচ্ছাগুলো অ্যাড করতে থাকে, আর তারা হাসতে হাসতে গাড়ি নিয়ে অজানার উদ্দেশ্যে ছুটে চলে। আর এখানেই আমাদের আজকের গল্পটা শেষ হয়ে যায়। ও হ্যাঁ, আমাদের আজকের মুভির নাম জুম 100 বাকেট লিস্ট অফ দ্য ডেড। কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন, আমাদের মধ্যে অনেকেই আছেন যারা আকিরার মতো শুধু কাজ করেই জীবনের সময়গুলো পার করছেন। বেঁচে থাকতে হলে কাজ তো করতেই হবে, কিন্তু সেই সাথে জীবনটাকে উপভোগ করা বা নিজের ইচ্ছাগুলো ভুলে গেলে আমাদের মধ্যে আর জম্বির মধ্যে কি পার্থক্য থাকবে? আর তাই সময় থাকতে নিজের শখগুলো পূরণ করার চেষ্টা করুন। লালন শাহ বলেছিলেন, সময় গেলে সাধন হবে না, দিন থাকিতে তিনের সাধন কেন করলেন
না। তো আজকের মতো এতটুকুই, এখন চলে যাচ্ছে সরাসরি আমাদের মুভিম্যানের ফ্যান সেকশনে। আর আমাদের আজকের সেরা মন্তব্যকারী হলেন আতিক শিপু ভাই। তিনি বলেছিলেন, আমার নাম শিপু, প্লিজ নামটি প্রকাশ করবেন। তো এই নিন ভাই, আপনার নামটা প্রকাশ করে দিলাম। শিপু ভাই সহ আপনাদের সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। দেখতে দেখতে আমাদের পরিবারটা বেশ বড় হয়ে গেছে, আর তাই আপনাদের সবার জন্য শুধুই শুভকামনা। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো গল্পে। সবাই ভালো থাকবেন আর অবশ্যই ভালোকে ভালোবাসবেন।